আপনি শুনছেন বেঙ্গলি অডিও বুক। আজ থেকে পাঠ করা শুরু করছি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর লেখা বই কল্যাণীয়াশু ইন্দু। এই বইটি জওহরলাল নেহরু ইংরেজিতে লিখেছিলেন। বইটির নাম হচ্ছে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। আনন্দ পাবলিশার্স এই বইটিকে বাংলায় অনুবাদ করেছে, যার নাম হচ্ছে কল্যাণীয়াশু ইন্দু। জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরা যখন ছোট ছিলেন তখন তাকে 30টি চিঠি লিখেছিলেন। সেগুলো পরে একত্রিত করে বইটি প্রকাশিত হয়েছিল, যার নাম হচ্ছে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। এই বইটি পাঠ করছি আমি অনিন্দিতা ভট্টাচার্য। আর এই বইটি পাঠ করার আগে জওহরলাল নেহরু বইটির ভূমিকা নিয়ে যা লিখেছিলেন সেটিও আপনাদের পাঠ করে শোনাচ্ছি। এই চিঠিগুলো লিখেছিলাম আমার মেয়ে ইন্দিরাকে 1928 সালের গ্রীষ্মকালে, যখন সে ছিল মুসৌরিতে আর আমি ছিলাম নিচের সমতলে। এগুলো 10 বছরের একটি ছোট মেয়েকে লেখা ব্যক্তিগত চিঠি। কিন্তু বন্ধুরা এই চিঠিগুলোর কিছু বৈশিষ্ট্য দেখে বলেন যে আমার উচিত এগুলি পাঠকদের কাছে প্রকাশ করা। এই বন্ধুদের পরামর্শ সাধারণত আমি গুরুত্ব দিয়ে থাকি। জানি না এই চিঠিগুলি অন্য ছেলে মেয়েদের ভালো লাগবে কিনা। আশা করি তাদের মধ্যে যারা এগুলি পড়বে তারা আস্তে আস্তে আমাদের এই পৃথিবীকে বিভিন্ন জাতি নিয়ে তৈরি একটি বৃহৎ পরিবার হিসেবে ভাবতে শুরু করবে। এবং কিছু সংশয় থাকলেও এও আশা করি যে চিঠিগুলো লেখার সময় যে আনন্দ আমি পেয়েছি, এগুলো পড়ে তারাও কিছুটা সে আনন্দ পাবে। চিঠি লেখা হঠাৎ শেষ করতে হয়েছে। দীর্ঘ গ্রীষ্মকাল একদিন শেষ হয়ে এলো এবং ইন্দিরাকে পাহাড় থেকে নেমে আসতে হলো। 1929 সালের গ্রীষ্মকালে মুসৌরি বা অন্য কোনো শৈল শহরে ইন্দিরার আর যাওয়া হয়নি। শেষ 3টি চিঠিতে একটি নতুন যুগের কথা বলতে শুরু করেছিলাম। এগুলি হয়তো কিছুটা বেমানান লাগবে, আর লেখার সুযোগ পাওয়ার সম্ভাবনা কম, সেজন্য সেগুলো এখানে দিয়েছি। বুঝতে পারি চিঠিগুলি ইংরেজিতে লেখার জন্য এদের পাঠক সীমাবদ্ধ। দোষটা সম্পূর্ণ আমারই। বইটির অনুবাদ প্রকাশ করে কেবল এই ত্রুটি সংশোধন করা যেতে পারে। জওহরলাল নেহরু, এলাহাবাদ, নভেম্বর 1929। পাঠ করা শুরু করছি জওহরলাল নেহরুর লেখা কল্যাণীয়াশু ইন্দু। পাঠ করছি আমি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথম পর্ব, প্রকৃতির রাজ্য। তুমি আর আমি যখন একসঙ্গে থাকি, তুমি প্রায়ই আমাকে নানা বিষয়ে প্রশ্ন করে থাকো এবং আমিও সেগুলোর উত্তর দিতে চেষ্টা করি। এখন তুমি আছো মুসৌরিতে এবং আমি রয়েছি এলাহাবাদে। কাজেই আমাদের মধ্যে এ ধরনের কথা বলা সম্ভব হচ্ছে না। সেজন্য আমি মাঝে মাঝে তোমাকে চিঠিতে আমাদের এই পৃথিবী এবং যেসব ছোট বড় নানা দেশে তা বিভক্ত, তার পরিচয় সংক্ষেপে লিখে পাঠাবো। ইংল্যান্ডের আর ভারতের ইতিহাস তুমি অল্প কিছুটা পড়েছ, কিন্তু ইংল্যান্ড একটি ছোট দ্বীপ এবং ভারত একটি বিরাট দেশ হলেও তা পৃথিবীর সামান্য একটি অংশ মাত্র। এই পৃথিবীর বিষয়ে যদি আমরা কিছু জানতে চাই, তাহলে শুধুমাত্র একটি ছোট দেশ যেখানে আমরা জন্মেছি তার কথা নয়, পৃথিবীর সমস্ত দেশ এবং সেখানকার সব অধিবাসীদের কথাও আমাদের ভাবতে হবে।
মনে হয় এসব চিঠিতে তোমাকে অতি অল্প কথা জানাতে পারবো। আশা করি সেই অল্প কথাই তোমার ভালো লাগবে এবং তুমি এই পৃথিবীকে একটি অখণ্ড দেশ এবং এখানকার অন্যান্য অধিবাসীদের নিজের ভাই বোন হিসেবে ভাবতে পারবে। একটু বড় হয়ে তুমি অনেক বড় বড় বইয়ে পৃথিবী আর তার অধিবাসীদের কথা পড়বে। এ পর্যন্ত যে সব গল্প উপন্যাস তুমি পড়েছ তার চেয়েও এই কাহিনী আরো ভালো লাগবে। তুমি তো জানো আমাদের এই পৃথিবী খুবই প্রাচীন, লক্ষ লক্ষ বছর আগে এর জন্ম। দীর্ঘকাল এখানে কোনো মানুষ বাস করত না। মানুষের জন্মের পূর্বে এখানে কেবল জীব জন্তু বাস করত। জীব জন্তুদের পূর্বে এমন একটা সময় ছিল যখন পৃথিবীতে কোনো প্রাণীরই অস্তিত্ব ছিল না। সব রকমের প্রাণী এবং মানুষ যাদের নিয়ে এখনকার পৃথিবী পূর্ণ হয়ে আছে তাদের বাদ দিয়ে সেদিনকার পৃথিবীর কথা কল্পনা করা কষ্টকর। কিন্তু বিজ্ঞানী এবং অন্যান্য যারা এসব বিষয়ে গবেষণা এবং গভীরভাবে চিন্তা করেছেন তারা বলেছেন যে এমন একটা সময় ছিল যখন পৃথিবী ছিল এমনই উত্তপ্ত যে সেখানে কোনো প্রাণীর বেঁচে থাকা সম্ভব ছিল না। তাদের লেখা বই পড়লে এবং শিলাখণ্ড ও ফসিল, যা হচ্ছে প্রাচীনকালের প্রাণীর প্রস্তরীভূত দেহ, নিয়ে গবেষণা করলে আমরা নিজেরাই দেখব যে পৃথিবীটা এরকমই ছিল। তুমি বইয়ে ইতিহাসের কথা পড়ে থাকো, কিন্তু প্রাচীনকালে যখন মানুষের অস্তিত্ব ছিল না তখন কোনো বই নিশ্চয়ই লেখা হয়নি। তাহলে তখন কি ঘটেছিল তা আমরা কেমন করে জানতে পারি? আমরা কেবল বসে বসে সবকিছু কল্পনা করে নিতে পারি না। এরকম হলে ভালোই হতো, কেননা আমরা যা চাই সেরকমই সবকিছু কল্পনা করতে পারি এবং এভাবে সবচেয়ে সুন্দর রূপকথার কাহিনী তৈরি করা যায়। কিন্তু এসব সত্যি হতে পারে না, কারণ এসব তো আমাদের জানা কোনো প্রকৃত ঘটনার ভিত্তিতে গড়ে ওঠে না। সেই সুদূর অতীতে লেখা কোনো বই আমাদের নেই। ভাগ্যক্রমে এমন কিছু আমাদের আছে যা বই পড়ে যেসব শেখা যায় তেমনি অনেক কথা আমাদের জানিয়ে থাকে। আমাদের সামনে রয়েছে পাহাড়, পর্বত, সমুদ্র, নক্ষত্র, নদী, মরুভূমি এবং প্রাচীনকালের প্রাণীদের ফসিল। এসব এবং প্রকৃতির রাজ্যের এ ধরনের আরও কিছু জিনিস প্রাচীন ইতিহাস জানার পক্ষে আমাদের কাছে বইয়ের মতো। এই ইতিহাস জানার সত্যিকার উপায় হল শুধুমাত্র অন্যের লেখা বই পড়া নয়, সরাসরি একেবারে প্রকৃতির রাজ্যের বিরাট দরবারে হাজির হওয়া। আশা করি পাহাড় এবং শিলাখণ্ড থেকে কিভাবে ইতিহাস জানা যায় তা তুমি শিগগির শিখতে পারবে। কল্পনা করে দেখো ব্যাপারটি কিরকম কৌতূহলের। রাস্তার উপর কিংবা পাহাড়ি অঞ্চলে যেসব নুড়ি তুমি পড়ে থাকতে দেখো তার প্রতিটি যেন প্রকৃতির নিজের লেখা বইয়ের এক একটি পৃষ্ঠা, এবং তুমি সেগুলো কিভাবে পড়তে হবে যদি জানো, তবে তারা তোমাকে কিছু না কিছু শেখাবে। কোনো ভাষা যেমন হিন্দি, উর্দু বা ইংরেজি পড়তে হলে তোমাকে তাদের বর্ণমালা শিখতে হবে। সেই রকমই প্রকৃতির রাজ্যের শিলা ও পাথরের গায়ে যে কাহিনী লেখা আছে তা জানতে হলে তোমাকে প্রকৃতির রাজ্যের বর্ণমালাগুলি জানতে হবে। কিভাবে তা পড়তে হয় এখন বোধহয় তুমি অল্পই জানো,
তুমি যদি একটি গোল চকচকে ছোট নুড়ি দেখতে পাও, সেটি কি তোমাকে কিছু বলে? কেমন করে এটা গোল, মসৃণ আর চকচকে হলো? কেমন করে তার কোনাচে ভাব আর খড়খড়ে ধার মিলিয়ে গেল? পাথরের বড় একটি চাই টুকরো টুকরো করে ভাঙলে দেখবে তার প্রত্যেকটি টুকরো এবড়ো খেবড়ো, তাতে অনেকগুলি কোণ আছে এবং ধার খড়খড়ে। পাথরটি কোনো মতেই গোল বা মসৃণ নয়। তাহলে কিভাবে টুকরোগুলি এমন গোল, মসৃণ আর চকচকে হলো? যদি তোমার চোখ ও কান ভালোভাবে খোলা থাকে, তাহলে দেখবে প্রত্যেকটি নুড়ি নিজের কাহিনী বলছে। সে বলছে যে এক সময়, হয়তো অনেক কাল আগে, সে ছিল একটি পাথরের টুকরো। বড় পাথর ভেঙে যেমন টুকরো তুমি পাও, তার চারপাশে রয়েছে অনেকগুলো কোণ। এটি হয়তো পাহাড়ের ধারে পড়েছিল। তারপর এক সময় বৃষ্টি নামলো, জলের তোড় তাকে ভাসিয়ে নিয়ে নিচের ছোট উপত্যকায় একটি ছোট পাহাড়ি নদীতে নিয়ে আসে। নদীর স্রোত তাকে ধাক্কা দিতে দিতে এগিয়ে নিয়ে চলে। শেষে এসে পড়ে একটি ছোট নদীতে। ছোট নদী একে বয়ে নিয়ে যায় বড় নদীতে। এভাবে সারা পথ পাথরের টুকরো নদীর তলায় গড়াতে গড়াতে চলে। এতে তার কোণগুলো ক্ষয়ে যায়, এবড়ো খেবড়ো গা মসৃণ হয় এবং চকচক করতে থাকে। এভাবে তা একটি নুড়িতে পরিণত হয় এবং এই নুড়িটি তুমি দেখতে পাও। কোনো কারণে নদীর স্রোত তাকে ফেলে রেখে চলে গেছে বলে তুমি সেটি দেখতে পেলে। নদী যদি তাকে আরো দূরে টেনে নিয়ে যেত, তাহলে তা ক্রমে ছোট হতে হতে শেষে একটি বালুকণায় পরিণত হয়ে সমুদ্রের ধারে নিজের জাত ভাইদের সঙ্গে মিশে গিয়ে একটি সুন্দর বেলাভূমি গড়ে তুলত। সেই সমুদ্রের তীরে ছোট ছেলে মেয়েরা খেলা করত, বালি দিয়ে দুর্গ তৈরি করত। একটি ছোট নুড়ি যদি তোমাকে এত কথা বলতে পারে, তাহলে আমাদের চারপাশের পাহাড়, পর্বত এবং প্রাকৃতিক নানা জিনিস থেকে আমরা আরো কত কি শিখতে পারি।